নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরে বাইরের আরো একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যা নিয়ে আপনারা সবাই প্রচন্ড পরিমাণে ভয়ে রয়েছেন। আরো একবার লকডাউন আসতে চলেছে কিনা? ইয়েস, এইটা একটা ভয়ের বিষয় বটে এবং সেই ভয়ের কারণ কি? বা ভয় পাওয়াটা কি আমাদের আদৌ দরকার আছে? পুরো ব্যাপারটা আলোচনা করব। বেসিক্যালি আমরা ৩ টে প্রশ্ন আজকে এনকাউন্টার করার চেষ্টা করব। পয়লা এপ্রিল থেকে কি দেশ জুড়ে লকডাউন আদৌ আসছে? মানে আর ২ দিন পরে কি সত্যিই লকডাউন আসছে? দ্বিতীয় প্রশ্ন, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের যে চরম একটা সংকট দেখা দিতে চলেছে, যার জন্য সব জায়গায় একটা অভাব দেখা দেবে রান্নার ক্ষেত্রে এবং যাতায়াতের ক্ষেত্রে। তৃতীয় নাম্বার যে প্রশ্নটা, যে একটা যে মিডিয়া যে একটা ভাইরাল খবর আ পেছনে সরাচ্ছে যে একটা লকডাউন হতে চলেছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, রান্নার গ্যাস পাওয়া যাবে না, ডিজেলের ক্রাইসিস হবে, এলপিজি গ্যাসের ক্রাইসিস হবে, সেটা কি আদৌ হবে? এই পুরো ব্যাপারটা আজকে আমরা আলোচনা করব এবং ডেটা সহ আলোচনা করব, যাতে কিনা আপনাদের মনে বিন্দু মাত্র কোনো রকম চিন্তা বা কোনো রকম সচেতনতার অভাব না থাকে। চলুন শুরু করা যাক পুরো আলোচনাটা। সবার ১ম এ আমরা একটু দেখতে চাই যে এই জ্বালানির সংকট, আমি বলব সংকট নয়, আমি বলব সংকটের যে আবহাওয়া তৈরি হয়েছে বা আমাদের মনের ভেতর যে সংকট, প্র্যাকটিক্যালি কতটা সংকট আছে সেটা নিয়ে আমি একটু পরে আসছি। কারণ অনেকটাই যা রটে তার কিছুটা হয়তো ঘটে, পুরোটা নাও ঘটতে পারে। এই ব্যাপারটাই আমি আজকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, আমি ৩ টে ৪ টে ব্যাপার আমি আলোচনা করব। ১ম হচ্ছে পশ্চিম এশিয়ার একটা সংঘাত হয়েছে, সেটা আমরা জানি। ইরান এবং ইসরায়েলের মধ্যে, বেসিক্যালি ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকা যুক্ত হয়ে যে অ্যাটাকটা করেছে ইসরায়েলের উপর, এই ইরানের উপরে, সেই নিয়ে, এবং ইরান যে প্রত্যাঘাত করেছে বিভিন্ন দেশ, কুয়েত এবং তার সঙ্গে আমেরিকাকে শায়েস্তা করার জন্য, সেই জন্য এই বড় একটা সংকটের দেখা দিয়েছে। দ্বিতীয় কারণ, এই অ্যাটাকটার পরেই যে যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জন্য হরমুজ প্রণালী, যেটা কিনা ইরানের পাশ দিয়ে পাস করে, সেখানে একটা বড় রকমের কিন্তু ভয় দেখিয়ে দিয়েছে ইরান। যে বলেছে এখান থেকে কোনো তেলের যে যান, জেলে যে ইয়েটা আছে, ট্যাংকার গুলো যে জলের প্রণালী দিয়ে পাস করে এখান দিয়ে, এই পোরশনটা দিয়ে, হরমুজ প্রণালীর পাশ দিয়ে, এই পোরশনটা দিয়ে তারা পাস করতে দেবে না, কেবলমাত্র চায়না, রাশিয়ার তেলের জারগুলো বাদে বা ট্যাংকার গুলো বাদে বাকি কাউকে পাস করতে দেবে না। পরে ব্যাপারটা আরো একটু লিথল হয়েছে এবং আরো কিছু দেশকে অ্যালাও করেছে, বলা হচ্ছে ভারতকেও অ্যালাও করা হবে। এরকম আরো কিছু কথা উঠছে। তার জন্য একটা সংকট দেখা দিয়েছে। ৩ নাম্বার যেটা বলা হচ্ছে যে সাপ্লাই চেইন ব্যাহত হয়েছে। কাতারের যে আম যেই জায়গাটায় আরকি তেল বা সরি এলপিজি গ্যাসের উৎপাদন হতো, সেই এলপিজি গ্যাসের ওখানে ট্যাংক যেখানে সবচেয়ে বেশি মজুদ থাকে, সেই জায়গাটার উপর অ্যাটাক হয়েছে। সেটা বলে দেওয়া হচ্ছে যে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং তার জন্য ভারতের যে ইম্পোর্ট হতো যেখান থেকে, সেখানে একটা বড় রকমের, এবং ভারত নয়, আ এশিয়ার বিভিন্ন দেশ এবং কিছু ক্ষেত্রে তো ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু সাপ্লাই করা হতো, সেইগুলোতে ব্যাহত হয়েছে। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, বলা হচ্ছে যে জাহাজ যেহেতু যেতে পারছে না, তাই ওটাকে জলপথের পরিবর্তে যখন স্থলপথে আনা হবে, তখন যেই ট্রান্সপোর্টেশন কস্টটা, যে যাতায়াতের খরচটা, সেটা অনেকটা বেড়ে যাবে এবং এই অনেকটা বেড়ে যাওয়ার জন্য কিন্তু সেই তেলের দাম অটোমেটিক বাড়তে থাকবে। এই ব্যাপারটাও একটা কারণ। আমরা তো বুঝলাম যে কারণটা কি? কি হচ্ছে? কি বিষয় হচ্ছে? এবার আমরা একটু দেখব যে অ্যাকচুয়ালি কোন সতর্কতা সত্যি কি এসছে? দেখুন, আমরা যদি একটু পেছনে চলে যাই ৩-৪ বছর আগে বা ৫ বছর আগে যদি চলে যাই, ৪-৫ বছর আগে, তখন একটা লকডাউন এসছিল। সত্যিই এসছিল। কারণ তখন করোনার মতো, COVID-18 এর মতো একটা বড় রকমের রোগের দেখা গেছিল, প্রাদুর্ভাব দেখা গেছিল। সেখানে বাড়ি থেকে বেরোতে মানা করেছিল। বেশি সোশ্যাল গ্যাদারিং এর কথা মানা করেছিল। রাস্তায় গাড়ি ঘোড়া অ্যালাও করা হচ্ছিল না। অফিস পাঠ, বাজার সব বন্ধ হয়ে গেছিল। সেটা হয়েছিল। সেটা অ্যানাউন্স হয়েছিল। আমাদের কি হচ্ছে, এই মুহূর্তে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি কিন্তু। আমরা ওই মিডিয়া বা ১০ টা লোক কি বলছে আমরা তাতে নাচছি। বলা হচ্ছে যে জ্বালানির এমন একটা সংকট দেখা দেবে যে রাস্তায় গাড়ি বন্ধ করে দেওয়া হবে। ইলেকট্রিসিটির অভাব হবে, তার জন্য তাই অফিস বন্ধ করে দেওয়া হবে। তারপরে বলা হচ্ছে যে জ্বালানি গ্যাসের অভাব হবে বলে বাড়িতে রান্না-বান্না বন্ধ হয়ে যাবে। আরে ভাই, হতে দাও। তুমি কোনো অভাব কি তোমরা একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখো তো, আমরা তো হাওয়া শুনছি যে গ্যাসের অভাব চলছে। প্র্যাকটিক্যালি কজন কমেন্ট করে জানিও তো যে সত্যি অভাব ফেস করেছো গ্যাসে? গ্যাস পাওয়া যাচ্ছে না, এটা প্র্যাকটিক্যালি কয়জন অভাব ফেস করেছো? প্র্যাকটিক্যালি। তেলের অভাব, কয়জন ট্যাংকার, কয়জন গাড়ি নিয়ে যখন পেট্রোল পাম্পে যাচ্ছ তেল পাওনি, আমাকে একটু বলো তো কমেন্ট করে। জেনুইনলি পাওনি, কার থেকে শুনেছ নয়, নিজে পাওনি। এই ব্যাপারটা আমাকে বলো। ঠিক আছে?
জেনুইন দেখার ব্যাপারটা বোঝার বিষয় আছে। কি হচ্ছে? হাওয়া তৈরি করা একরকম ব্যাপার, একটা প্রোপাগ্যান্ডা তৈরি করা একরকম ব্যাপার, আর তার কতটা রিয়েলিটি আছে সেটা বোঝা আরেকটা ব্যাপার। আপনাদের রিয়েলিটিটা বুঝতে হবে। ঠিক আছে? কোনো নিয়ম বলা হয়নি, কোনো কিছু বলা হয়নি। এটা পুরো প্রোপাগ্যান্ডা চলছে এখনো পর্যন্ত। এই ব্যাপারটা বুঝতে হবে। সরকারি কোনো রকম নোটিশ আসার আগে ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, প্রবলেম কোথায় হচ্ছে? আমি সেই জায়গাগুলোও বলছি। প্রবলেম কোথায় হচ্ছে? বাংলাদেশ। বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে প্রতিদিন ৫ ঘন্টা লোডশেডিং রাখা হবে অ্যানাউন্স করে দেওয়া। বলা হয়েছে কি যে গ্যাসের দাম বহুগুণ বৃদ্ধি পাবে। বাংলাদেশের সঙ্গে প্রথমত আমরা নিজেদের তুলনা করলে হবে না। আপনারা সবাই জানেন বাংলাদেশ কোথায় আছে আর পাকিস্তান কোথায় আছে আর আমরা কোথায় আছি। সে কারণে অবশ্যই বেশ কিছু জায়গায় পাকিস্তানেও সমস্যা হয়েছে। পাকিস্তান কি বলেছে? সরকারি অফিসগুলো ৪ দিনের জন্য ৪ দিনের কর্মসংস্কৃতি ঘোষণা করা হয়েছে এবং ৫০% মানে হাফ লোককে ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি এই দুটোর কারণ কি আমরা জানি যে পাকিস্তান, বাংলাদেশ কোন জায়গায় রয়েছে এখন তাদের ইকোনমিক কন্ডিশন কি বাংলাদেশ, পাকিস্তানের সেটা আমরা বুঝি। এরপরে আসছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ব্যাপারেও আমাদের বলার আলাদা করে কিছু নেই। কয়েক বছর আগেই আমরা দেখেছি ২-৩ বছর আগে শ্রীলঙ্কার কোন তলানিতে চলে গেছিল বেশ কিছু কারণে সেখানে। তো সেইখানেও শ্রীলঙ্কা ন্যাশনাল ফুয়েল পাস, কিউআর কোড এবং সপ্তাহে ১ দিন বাধ্যতামূলক ছুটি করে দেওয়া হয়েছে। তো কেন হচ্ছে এই দেশগুলোকেও বুঝতে হবে তাদের ইকোনমি কোন জায়গায় আছে বুঝতে হবে। আমাদের ইকোনমি জিডিপি কোথায় আছে সেটাও আমাদের বুঝতে হবে। অকারণে ভয় পেয়ে লাভ নেই। ইউরোপের কোথায় হয়েছে? স্লোভানিয়াতে, সব জায়গায় নয়। ইউরোপের সব জায়গায় হয়নি। ইতালিতে হয়নি, ফ্রান্সে হয়নি বা জার্মানিতে হয়নি, তো স্পেনে হয়নি। হয়েছে কোথায়? স্লোভানিয়াতে। দিনে ৫০ লিটার জ্বালানির রেশনিং এবং রাতে বিলবোর্ডের আলো বন্ধ করে দেওয়া হবে এটুকু বলা। ঠিক আছে, অসুবিধা নেই। কোন জায়গায় হয়েছে সেই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। যে কেন হচ্ছে? আ কিছু জায়গা এমন আছে যেখানে ১৯ থেকে ২০ হলেই তাদের মধ্যে একটা বড় রকমের ক্রাইসিস দেখা যায়। সেখানে হবে, কিছু করার নেই। সেটা তাদের ইকোনমিক কন্ডিশন এর জন্য। আমাদের এখনো সেরকম কোনো সমস্যা হয়নি। হলে সেটা জানানো হবে। তখন আমরা সেই জায়গাটায় ইয়ে করব। আগে থেকে প্যানিক করে লাভ নেই। আগে থেকে আমরা সবকিছু ভেবে বসে থাকলে তো হবে না। এরপরে আসছে সংকট এড়াতে আন্তর্জাতিক শক্তি সংস্থা যেটা ইন্টারন্যাশনাল যে পাওয়ার এজেন্সি আছে তাদের তরফ থেকে কিছু কিন্তু গাইডলাইন দেওয়া হয়েছে। সেটা আমরা মানতে পারি। কি বলা হয়েছে? খুব সিম্পল ব্যাপার। সম্ভব হলে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে। মানে যাদেরকে ওয়ার্ক ফ্রম হোম দেওয়া যেতে পারে তাদের ওয়ার্ক ফ্রম হোম হোক। এখনো আমাদের সেই সিচুয়েশন আসেনি বলে সেভাবে অফিসিয়ালি কিছু ডিক্লারেশন হয়নি। দ্বিতীয় বলেছে কি জ্বালানি বাঁচাতে গাড়ির গতি অন্তত ১০ কিলোমিটার পার ঘন্টা কমিয়ে আনা যদি সম্ভব হয়। মানে যদি আপনি গাড়ি ৬০ কিলোমিটার বেগে চালাতেন তাহলে সেটা ৫০ কিলোমিটার, ৮০ তে চালালে ৭০ কিলোমিটার তাতে ফুয়েল কনজাম্পশন টা ব্যালেন্স হয়, ঠিকঠাক থাকে। থার্ড বলেছে পাবলিক ট্রান্সপোর্ট এবং কার্পুলিং ব্যবস্থা। বলছে যে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। একজনের যদি যে গাড়ি নিয়ে বেরোন তাহলে আরেকজন যদি একই রাস্তায় যাচ্ছেন তাহলে তার সঙ্গে গাড়িটা শেয়ার করুন। যেটা দিল্লিতে একটা সময় চালু করা হয়েছিল এবং এটা খুব সত্যিকারের সায়েন্টিফিক একটা ভালো সলিউশন। সেই জিনিসটা করা যেতে পারে। তারপরে কি যানবাহন থেকে এলপিজি বাসিয়ে রান্নার গ্যাসে লাগানোর কথা বলা হচ্ছে। বেসিক্যালি এটা একটু যদি ডিটেইলস এ বলি, কোনো এক সময় আরো ডিটেইলস এ আলোচনা করব। বেসিক ব্যাপারটা আমি বলে দিচ্ছি। যে যানবাহন থেকে এলপিজি বাসিয়ে মানে যদি আমরা এই প্রসেসটা ফলো করি, ওই 10 কিলোমিটার স্পিড কমিয়ে দিই বা যদি বলি যে আমরা পাবলিক ট্রান্সপোর্ট কার্পুলিং এর ব্যবস্থা করি, তাহলে আমাদের ওখানে গ্যাসের কনজাম্পশন কমবে বা এলপিজির কনজাম্পশন কমবে। সেই গ্যাসটাকে আমরা ইউজ করতে পারি। এটা বলা হয়েছে। এবং 5th যেই আ কথাটা বলা হয়েছে বা গাইডলাইন দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে রান্নার বিকল্প কিছু উপায় আছে। যেমন আমি যদি গ্যাসের পরিবর্তে এলপিজির পরিবর্তে ইন্ডাকশন ব্যবহার করি, মাইক্রোওভেন ব্যবহার করি, হ্যাঁ? এটাও সত্যি কথা ইলেকট্রিসিটি তৈরির জন্য কয়লা লাগে, সেই কয়লা ট্রান্সপোর্টেশন এর জন্যও আমাদের গ্যাস বা যদি বলেন যে আমাদের সেক্ষেত্রে পেট্রোল, ডিজেল প্রয়োজন হয় সেটা সত্যি কথা। কিন্তু সেটা সবকিছুতেই লাগে। কিন্তু ডাইরেক্ট সেটাকে কনজিউম না করে আমি যদি এলপিজি কনজিউম না করে আমি যদি গ্যাসের কনজিউম না করে আমি যদি সেখানে ওই ইন্ডাকশন বা ঐরকম কিছু ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিসিটির কনজাম্পশনটা একটু কম্পারেটিভলি গ্যাসের তুলনায় অনেকটাই কম হবে। এবং আমাদের অবশ্যই এলপিজির যে স্টক সেটাও আমাদের ইনট্যাক্ট থাকবে, অসুবিধা হবে না। এবার আসা যাক যে আমাদের এই আ কি নিয়ে কনসার্ন থাকা উচিত বা বেসিক ব্যাপারটা কি? মানে সমস্যার কারণ কি হতে পারে? আমরা ৮৫% তেল আমদানি করি। অস্বীকার করার কিছু নেই এবং সত্যি কথা ভারত ৮৫% তেল, এলপিজি এগুলো হচ্ছে আমদানি করে বাইরে থেকে আনে। আমদানি নির্ভরতার জন্য ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেল মানে অপরিশোধিত তেল মানে কি? যেটাকে আমরা বলি ক্রুড অয়েল। আমি একটু ব্যাপারটা বলি যদি।
ক্রুড অয়েলের ব্যাপারটা কি? বেসিক্যালি আমি যদি একটু ডিটেইলস এ আসি, ১ম এ যে তেলটা বেরোয় সমুদ্রপৃষ্ঠ থেকে বা ভূমির নিচের থেকে যে অংশটা থেকে তেল বেরোয়, সেটা কিন্তু ক্রুড অয়েল বেরোয়। মানে হচ্ছে অপরিশোধিত তেল। সেটাকে আমরা ডাইরেক্ট কোনদিনও ইউজ করতে পারি না। ১ম এ রিফাইনারিতে সেটা রিফাইন হবে এবং রিফাইন হওয়ার পরে সেটা স্টোর হওয়ার জন্য আরেকটা ইউনিট দরকার। ইন্ডিয়াতে বেসিক্যালি সামান্য কিছু রিফাইনারি আছে এবং কিছু স্টোরেজ জায়গা আছে, স্টোরেজের জায়গা আছে যেখানে স্টোর করা হয়। প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় যে স্টোরেজের জায়গাও আমাদের অনেকটা কম, যার জন্য আমরা খুব বেশি দিনের স্টক রাখতে পারি। হ্যাঁ, আমাদের আমাদের উৎপাদনটা কম সেটা আমাদের হাতে নেই, সেটা কিছু করার নেই। আমাদের বোম্বে হাই বা এরকম জায়গাগুলোর থেকে কিন্তু তেল বেরোয়, যেটুকু বেরোয়। বাকি কিন্তু আমাদের ইম্পোর্টই করতে হয়। পরিবহনের এর জন্য কি হতে পারে? খরচ বাড়তে পারে। তেলের দাম বাড়লে পরিবহনের খরচ বাড়বে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তার জন্য পরিবহনের মধ্যে আমরা ডেইলি যাতায়াত করছি যে আ সেই কমিউটেশন এর ব্যাপারটা থাকতে পারে। তাছাড়া আর কি থাকতে পারে? তাছাড়া যদি আপনি ভাবেন যে কোনো মালপত্র আনতে হবে সেটার জন্য খরচ হতে পারে। শাকসবজি আনতে হবে বা বাজারের জিনিসপত্র আনতে হবে যখন আসে বাজারে সেগুলোও তেলের মাধ্যমেই আসে মানে গ্যাস সেখানেও তেলের খরচ হয়। যে গাড়িতে আসছে তাতে পেট্রোল, ডিজেল খরচ হচ্ছে সেটাও আছে। বা বিভিন্ন জিনিস যাই আপনি ব্যবহার করছেন, যাই আপনি পাচ্ছেন সবকিছুই কিন্তু গাড়ির মাধ্যমে আসছে। সেখানে পেট্রোল, ডিজেলের কনজাম্পশন হচ্ছে। দ্বিতীয় হচ্ছে শিল্পের উৎপাদন বন্ধ। গ্যাসের দাম বাড়ায় সিরামিক বা টেক্সটাইল শিল্প কিন্তু ব্যাপকভাবে একটা বিঘ্নিত হয়েছে। যেখানে ডাইরেক্টলি এটা বাই প্রোডাক্ট হিসাবে ইউজ হয়। তো সেখানে ওইটার শর্টেজের জন্য ডাইরেক্ট এটাকে ইমপ্যাক্ট ফেলছে। ইনডাইরেক্টলি তো আমি বললামই। যেমন খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বেই। কারণ সেগুলো আবারও বলছি কি হচ্ছে ট্রান্সপোর্টেশন এর জন্য তেল লাগছে, পেট্রোল, ডিজেল বা এলপিজি লাগছে, সেইগুলোর দাম যখন বাড়ছে তখন সেই জিনিসে ধরুন আপনি একটা গাড়িতে করে মালপত্র আনছেন, আপনি ৳৫০,০০০ র গাড়িতে মাল আছে বা ৳৫,০০,০০০ র গাড়িতে মাল আছে। ঠিক আছে? এই ৳৫,০০,০০০ র যে মাল আপনি আনছেন, এই ৳৫,০০,০০০ র মাল যখন আপনি আনছেন, সেই ট্রান্সপোর্টেশন এ ধরুন আপনার আগে খরচ হতো ৳১০,০০০। তাহলে আপনার টোটাল কত খরচ হয়ে গেল? ওই জিনিসটার দাম বা ওই গাড়ির পুরো কস্ট হচ্ছে ৳৫,১০,০০০। এবার ধরুন আপনি এই যে ট্রান্সপোর্টেশন এর খরচ এইটা বেড়ে গেছে। বেড়ে গিয়ে ৳১০,০০০ টা এখন বেড়ে ১০ গুণ হয়ে ৳১,০০,০০০ হয়ে গেছে। তাহলে এইটা হয়ে যাবে এখন টোটাল ৳৬,০০,০০০ খরচ। তার মানে আপনি বুঝতে পারছেন যেই মালপত্রটা আগে আপনি ৳৫,১০,০০০ এ পেতেন সেটা এখন ৳৬,০০,০০০ এ পাচ্ছেন। তার মানে দাম তো বেড়েছে, অনেকটা বেড়েছে। প্রায় আপনি বলতে পারেন যে অ্যারাউন্ড 20% হাইক হয়ে গেছে। তাহলে টোটাল কস্ট যখন 20% বেড়েছে, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট গুলোরও দাম 20% বেড়ে যাবে। তো এইটাই এখানে বলা হচ্ছে যে এইটার উপরে ইনডাইরেক্টলি ইফেক্ট পড়বে। এবার হচ্ছে পরিস্থিতি মোকাবিলা করার জন্য ভারত সরকার কি করেছে? বেশ কিছু মেজারমেন্ট নিয়েছে সেগুলো জেনে রাখা দরকার আপনাদের ভয় থেকে একটু দূরে থাকার জন্য, ভুল ইনফরমেশন থেকে দূরে থাকার জন্য। ১ম এ কিচেন ফার্স্ট পলিসি। বাণিজ্যিক যেই ব্যাপারগুলো হচ্ছিল, যেমন হচ্ছে বিভিন্ন খাবারের দোকানে আমরা খুব শুনছি খাবারের দোকানে বন্ধ করে দেওয়া হচ্ছে বা গ্যাসের সাপ্লাই কমিয়ে দেওয়া হচ্ছে। কারণ আছে এটা। এটার কারণ হচ্ছে যে আগে আমরা ডোমেস্টিক কনজাম্পশন এর জন্য জিনিসটাকে রাখবো। তারপরে খাবারের জন্য ওখানে। যদি কিছু শর্টেজ হয় সেটা যেন কমার্শিয়ালি শর্টেজ হয়, ডোমেস্টিক্যালি না হয় এবং এটা কারণ আছে। কারণ ডোমেস্টিক ইউজটা অনেকটা সাধারণ লোকেদের জন্য খুব হেল্পফুল। একটা সাধারণ লোক বাইরে গিয়ে সবসময় খায় না। তারা ঘরে খাবার রান্না করে খায়। তাদের পক্ষে সম্ভব নয় দোকানে গিয়ে খাবার খাওয়া। তাদের দোকানে না গিয়ে বাড়িতে খাবার যাতে করতে পারে, সেই জায়গাটা যাতে সিকিউর থাকে, সেই ব্যাপারটা করার কথা বলছে। এবং যাতে বাইরের যদি রান্না যদি ব্যাহতও হয়, তাহলে কিন্তু হ্যাঁ, বিজনেস কিছুটা ব্যাহত হবে। কিন্তু তাতে কিন্তু মেজরিটির ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। দ্বিতীয়টা হচ্ছে আমদানিতে বৈচিত্র্য। ভারত আগে ২৭ টা দেশের থেকে এই সাপ আ আম ইম্পোর্ট করত তেল বা এলপিজি জিনিসপত্র। বর্তমানে কিন্তু সেই ২৭ টার বদলে ৪১ টা দেশ থেকে ভারত ইম্পোর্ট করছে। তার মানে বুঝতে পারছেন ১৪ টা এক্সট্রা দেশের থেকে কালেক্ট করছে। তার মানে যদি কোন দেশের থেকে সাপ্লাই কমে যায়, যেমন রাশিয়া বলছে বর্তমানে যে তারা আগে নিজেদের দেশের জন্য স্টক করবে ১ তারিখ থেকে, আগামী ১ তারিখ থেকে। তারপরে তারা সাপ্লাই করবে। অন্য কোনো দেশকে সাপ্লাই করবে না। সেক্ষেত্রে রাশিয়ার বদলে ভারতের কাছে আরো ১৪ টা এক্সট্রা দেশ চলে এসছে। যেখান থেকে তারা একটু, একটু করে ইম্পোর্ট করলেও অনেকটা ইম্পোর্ট। কড়া নজরদারি এবং এই ব্যাপারটা না আমি বলব যে এই যে বাইরের দেশের সঙ্গে এত সুন্দরভাবে তৈরি হচ্ছে সম্পর্ক সেটার একটা কিন্তু আ এফেক্ট আমরা বলতে পারি।
এখন যদি পাকিস্তান বলতো, বাংলাদেশ বলতো আমাদের তেল দাও ২৭টার বদলে ৪১টা, যদি ডিমান্ড করতো ২৭টা কমে হয়তো ১৪টা হয়ে যেত। আমাদের ২৭টা থেকে আরো ১৪টা বেড়ে ৪১টা হয়েছে। বাংলাদেশে তা হতো না। কারণ প্রত্যেকটা জিও পলিটিক্স আছে। আমাদের দেশের সঙ্গে বিদেশের কিরকম সম্পর্ক সেটা বুঝতে হবে। এবং লাস্ট যেটা কড়া নজরদারি, সরকার পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রাখছে দাম নিয়ন্ত্রণে, যাতে উৎপাদনে শুল্ক কমানো হয়েছে। যাতে দাম নিয়ন্ত্রণ করার জন্য উৎপাদন শুল্ক মানে হচ্ছে প্রোডাকশন যে ট্যাক্স, সেই ট্যাক্সটাকেও কমানো হয়েছে। যাতে যারা বানাচ্ছে, যারা উৎপাদন করছে তেল, বা উৎপাদন মানে রিফাইনিং করে যারা স্টোরেজ করে বিক্রি করছে, তাদের যেন অন্তত ঘাটতি কিছুটা মেটে বা তাদের একটু লাভ বাড়ে। কারণ সরকার যদি তাদের থেকে ইম্পোর্ট ট্যাক্স, প্রোডাকশন ট্যাক্স যদি একটু কমিয়ে দেয়, তাহলে তাদের ওইটুকু টাকা একই দাম যদি রাখে, ওইটুকু টাকা তাদের পকেটে বাঁচল। তাহলে সেটা তাদের লাভ হয়ে গেল। কিন্তু পাবলিকের পকেট থেকে গেল না। এটা একটা বড় ব্যাপার। এবার ব্যাপারটা আসল জায়গায় আসি। দেশে কি লকডাউন হচ্ছে না হচ্ছে না? সোজা একদম স্ট্রেইট ফরওয়ার্ড। এবার বলুন যে হচ্ছে কি হচ্ছে না, অনেক কথা হয়ে গেল। বেসিক্যালি ২৩শে মার্চ প্রধানমন্ত্রী ভাষণে বলেছিলেন যে, যেকোনো পরিস্থিতি, অবশ্যই বাংলায় বলেননি, হিন্দিতেই বলেছিলেন। বাট আমি যদি তার বাংলা তর্জমা করি, দাঁড়াচ্ছে যে, যেকোনো দেশ, যেকোনো পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। হাম লোগোं को कोई भी सिचुएशन के लिए रेडी रहना पड़ेगा। এরকম একটা কথা বলেছিল। তো তার মানে এই নয় যে উনি বলেছেন লকডাউন। উনি একবারও বলেননি লকডাউন হবে বা লকডাউনের জন্য তৈরি। এবং লকডাউন যে হবে না, তার খুব ইঙ্গিত ভালোভাবে দিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। উনি জানিয়ে দিয়েছেন যে দেশে কোনো লকডাউনের বর্তমানে পরিকল্পনা নেই, লকডাউন হচ্ছে না, লকডাউন হবে না। হলে সেটা জানা যাবে। দেশে পেট্রোল, ডিজেল বা গ্যাসের কোনো অভাব নেই। আমি যে জিনিসটা শুরু থেকে বলে যাচ্ছি, প্রধানমন্ত্রী মূলত কঠিন পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেছেন। ঠিক আছে? যে হঠাৎ করে যেন এইরকম যদি কিছু ১৯ থেকে ২০ ও হয়, মেন্টাল প্রিপারেশন থাকলে না আমরা সেটার সঙ্গে মোকাবিলা করতে পারি। কিন্তু একবারও বলেনি লকডাউন আসছে। সুতরাং লকডাউন আসছে না, আপাতত এই ব্যাপারটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। অযথা আতঙ্কিত হয়ে তেল মজুত করার চেষ্টা করবেন না। বাংলাদেশে আমি দেখছি সবাই গিয়ে ওই ড্রামে করে তেল কালেক্ট করার চেষ্টা করছে। আমাদের দেশেও করছে। অস্বীকার করার জায়গা নেই। বাংলাদেশে কি হচ্ছে? গাড়িগুলোতে তেল পাচ্ছে না। গাড়িগুলো দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। তারা যাতায়াত করতে পারছে না। তেল নেই, কোথা থেকে দেবে? সব ওই ড্রামে করে, ডেচকিতে করে নিয়ে চলে গেছে তেল। তো আমাদেরও যাতে সেই অবস্থা না হয়, আর যে বাংলাদেশের কি পরিস্থিতি সেটা আপনাদের জানতে হয় বা সেটা নিয়ে ভিডিও দরকার হয়, তাহলেও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি তার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানাতে পারি, যদি আপনাদের সবার যদি সাপোর্ট থাকে সেক্ষেত্রে। অযথা আতঙ্কিত হবেন না। ওয়ে প্লাস্টিকের বোতল, ক্যান বা ঐরকম পেট্রোল, ডিজেল জমিয়ে রাখার চেষ্টা করবেন না। এই প্যানিক, এই প্যানিক বাইং বা এই প্যানিকের জন্য কিনে কাটা রাখা, এটা বেসিক্যালি কি করছে জানেন? বেসিক্যালি হচ্ছে কৃত্রিমভাবে একটা অভাব তৈরি করছে। মানে ধরুন, আপনার দরকার ১০ লিটার তেল, আপনি ৫০ লিটার স্টক করে রেখেছেন। এরকম যদি ৫০ টা লোক করে, তাহলে আপনি ১০ জনে, আপনি ১০ লিটার দরকার, আপনি ৫০ লিটার স্টক করেছেন, মানে আপনি একা ৫ জনের স্টক করে রেখে দিয়েছেন। তাহলে বাকি ৪ জনকে আপনি কেনার থেকে ব্যাহত করছেন বা কেনার সুযোগ থেকে আ সরিয়ে দিচ্ছেন। তাহলে সেইগুলো তো একটা প্যানিক সিচুয়েশন তৈরি হবে। তাহলে তো একটা ক্রাইসিস তৈরি হবে। আপনি এটা তো আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হচ্ছে। জেনুইনলি ভাবুন। ভিত্তিহীন খবর বা সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না। ইন্ডিয়ান অয়েল বা বিপিসিএল জানিয়েছে মজুদ পর্যাপ্ত আছে। কোনো অসুবিধা নেই, এবং এটা ইন্ডিয়ান অয়েল জানিয়ে দিয়েছেন, বিপিসিএল জানিয়ে দিয়েছেন, বেঙ্গল পেট্রোল কেমিক্যাল যে কোম্পানি আছে, অর্গানাইজেশন, তারাও জানিয়ে দিয়েছে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। যথেষ্ট স্টক আছে। স্টকের কোনো সমাপ্ত হবে না অত তাড়াতাড়ি। এবং একটা জিনিস বুঝতে হবে, পুরো পৃথিবীতে স্টক রয়েছে। আমাদের একার কাছে নয়। অত প্যানিক করার কিছু নেই। ভারত এত ভালো জিওপলিটিক্যাল কন্ডিশন এ আছে। বিদেশের বাইরের দেশগুলোর সঙ্গে এত ভালো সম্পর্ক আছে ভারতের, যে ভারত যদি চায়, যদি কোনোদিনও তেলের যদি ক্রাইসিস হয়ও, বাকি দেশগুলো দেওয়ার জন্য বসে আছে। ভারতের সঙ্গে এত ভালো বিদেশি দেশগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে। এটা বুঝতে হবে আমাদের। তো বর্তমানে একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে কি করতে হবে? ৩ টে ব্যাপার মাথায় রাখবেন। বিকল্প রান্নার পদ্ধতির দিকে নজর দিন, যে ইন্ডাকশন বা এরকম ব্যবহার করুন। পরিবহনের ক্ষেত্রে আপনি একটু ট্রাফিক সিগনালে গাড়িটা বন্ধ রাখুন, বা যত যদি স্পিড কমিয়ে চালানো যায় সেটা করুন। ৩ নম্বর হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করুন। অকারণে লাইট ফ্যান জ্বালিয়ে রাখবেন না। যেখানে যখন দরকার হচ্ছে না সেটাকে অফ করে রাখুন। সেটাই বেটার। তো এই ৩ টে ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে। এবার আমি আরেকটা প্র্যাকটিক্যাল সলিউশন বলি, যেটা হচ্ছে, বহুদিন ধরে হয়ে আসছে। আপনারা ভাববেন না এটা এখনের জন্য বলছি, এটা হয়ে আসছে এবং খুব মজার জিনিস। দেখুন, স্টেজ 1,
আমাদের যে ঘরে রান্নাঘরে যে ভিজে বাহ্য পদার্থ বা গোবর বা ঐরকম কিছু থাকে, সেইগুলোকে আমরা যদি বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে সেই জিনিসটাকে আমরা যদি সারগুলোকে বা জিনিসগুলোকে এর মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ঘরের জ্বালানি গ্যাস তৈরি করতে পারবো। এলপিজির উপরে নির্ভরতা কমবে এবং এর সাথে, সাথে কৃষকদের জন্য জৈব সারও এখান থেকে প্রস্তুত হবে। মানে আমি যদি বায়োগ্যাস প্ল্যান্টে দিই, এটা দুটো বাই প্রোডাক্ট বেরোবে। একটা হচ্ছে গ্যাস, যে গ্যাসের মাধ্যমে আমরা রান্না-বান্না করতে পারবো। দ্বিতীয় হচ্ছে যার মাধ্যমে ওই বাকি অংশটা পড়ে থাকলো সেটা কিন্তু আমরা সার হিসাবে, আমরা জৈব সার হিসাবে ব্যবহার করতে পারবো। তাহলে ভাবুন এই যেই জিনিসগুলো কি আমরা করছি সেগুলো কি রান্নাঘরের ভিতরে বর্জ্য পদার্থ, গোবর সার বা এই গোবর বা এইরকম জিনিসগুলো বা আমাদের পেট যারা আছে, যে সেই পেট বা পোষ্য যারা আছে তাদের যে মানে উচ্ছিষ্ট অংশগুলো সেগুলোকে আমরা যদি ফেলে এক জায়গায় স্টোর করি, সেখান থেকে কিন্তু বায়োগ্যাস তৈরি করা সম্ভব। এবং আমি কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো আপনাদের আরো ব্যাপারটা অ্যাকসেপ্টেবল লাগবে। সবার ১ম এ পুনেতে ৪০২ খানা পরিবার আছে যারা বায়ু বায়োপ্ল্যান্ট নামে ব্যবহার করেন, যেখানে এলপিজি মুক্ত হয়েছে। মানে এখানে কোনো এলপিজি ব্যবহার হয় না। পুনেতে ৪০২ খানা পরিবার এরকম। কোলাপুর মহারাষ্ট্রে পড়ে। কোলাপুরে গ্রামগুলোতে শৌচাগার এবং গৃহস্থলীর যে বার্জ্য পদার্থগুলো থেকে গ্যাস হওয়ার জন্য পরিবার পিছু বছরে ৳১২,০০০ সাশ্রয় হচ্ছে। মানে একেকটা ফ্যামিলি ৳১২,০০০ করে বাঁচাচ্ছে, তারা এই বায়োগ্যাস ইউজ করছে বলে। পাঞ্জাবে লামড়া কাংরি গ্রামে প্রায় কেউই এলপিজি ব্যবহার করে না। গোটা গ্রাম বায়োগ্যাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে চলে। ভারত সরকার বর্তমানে সতত এসএটিএটি স্কিমের মাধ্যমে কিন্তু কম্প্রেসড বায়োগ্যাস, মানে সেটাকে সিবিজি বলা হয়, সেই প্ল্যান্ট তৈরি করার প্ল্যান করেছে এবং তার মাধ্যমে কিন্তু এমন একটা প্ল্যান হচ্ছে, সেটা যদি তৈরি হয়ে যায়, ঠিকঠাক এক্সিকিউট হয়, তাহলে বহু জায়গায় আমরা যেরকম সোলার প্ল্যান্টের এখন নির্ভরতা তৈরি হয়ে গেছে, অনেকটা অনেক জায়গায় চলে এসছে ইলেকট্রিসিটির পরিবর্তে, এখন কিন্তু গ্যাসেরও পরিবর্তন হিসেবে এটা আমরা ইউজ করা শুরু করে দেবো যেকোনো জায়গায়। এবং এটা তো আরো ইজিলি করা যায় বেসিক্যালি, যদি এটাকে ঠিকমতো করা যায়। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। একটা লাস্ট আমি যেটা বলব যে ভয় পাওয়ার কিছু নেই। মানে যা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখনো পর্যন্ত তেমন কোনো অসুবিধা হয়নি। একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্লোবাল এনার্জি ক্রাইসিস একটা বাস্তব সমস্যা। এটা আজকের নয়, আজকের জন্য নয়। বহুদিন ধরে এটা বলা হচ্ছে। যার জন্য আমরা সোলার এনার্জির কথা বলে আসছি। যে আমাদের যেই আ আমাদের যেগুলো হচ্ছে আ যেগুলো মাটির নিচ থেকে পাই, মানে যেগুলো হচ্ছে লিমিটেড রিসোর্স, সেগুলো শেষ হচ্ছে। তো সেখানে আমাদের ভাবতেই হবে। আজকে না হোক কালকেই ভাবতে হবে। আজকে এই সিচুয়েশন হয়েছে বলে ভাবছি, ভালো হয়েছে। এখনই ভেবে নিই, অসুবিধা নেই। বায়োগ্যাসের উপর নির্ভরতা বাড়াই, সোলার এনার্জির উপর নির্ভরতা বাড়াই, বাড়াতে হবে এই জিনিসগুলো। ২ নাম্বার, দেশে লকডাউন বা পেট্রোল, গ্যাসের আবহাওয়ার জন্য কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই। ওই ব্যাপারটা মাথা থেকে বের করতে হবে। জীবাশ্ম জ্বালানি থেকে সার যে তৈরি করা যায়, সেই ব্যাপারে রিনিউয়েবল এনার্জির উপর আমাদের নির্ভরতা আরো বাড়াতে হবে। সঠিকভাবে জানুন, আগে বুঝুন কি হচ্ছে, তারপরে নিজে ডিসিশন নিন। আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন। বারবার এক্সটার্নাল এনার্জির উপর ডিপেন্ড না হয়ে সোলার এনার্জি থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করি। বায়োগ্যাস থেকে, আমাদের ঘরের বাহ্য পদার্থ থেকে বায়োগ্যাস তৈরি করে সেটা থেকে আমরা গ্যাস ইউজ করি। এইগুলোকে মাথায় রাখুন। তার মানে আপনারা একটা জিনিস, গুজবে কান দেবেন না। যা হচ্ছে সব তথ্য, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এই ব্যাপারটা আপনি আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব যা আছে সবার সঙ্গে শেয়ার করুন। যদি মনে হয় যে এটা তাদের কাজে লাগবে, আপনাদের কাজে লাগবে, সবার জানা দরকার, তাহলে শেয়ার করুন। আর কমেন্ট করে অবশ্যই জানান আপনি কি গ্যাসের যে ব্যবহার সেটা কমিয়ে ইন্ডাকশনের ব্যবহার কি এখন বাড়িয়েছেন? আপনি কি ইন্ডাকশনের ব্যবহার করছেন বা কবে থেকে শুরু করেছেন? এখন করছেন না আগে থেকে করতেন? পুরো ব্যাপারটা জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর অবশ্যই শেয়ার করুন বন্ধু-বান্ধবদের সঙ্গে। আর সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন, কি করছেন? এখন করুন সাবস্ক্রাইব। এরকম বারবার তো নতুন, নতুন কনটেন্ট আসছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে, সঙ্গে কিন্তু বেল আইকনটাকে প্রেস করুন। যাতে এই নোটিফিকেশন গুলো প্রত্যেকদিন যে ৯ টায় ভিডিওগুলো যাচ্ছে আমাদের ইম্পোর্টেন্ট, সেগুলো আপনাদের কাছে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এইটুকুই। নমস্কার।